মদ্যপান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বন্য পশু হত্যা দণ্ডনীয় অপরাধ। আমাদের এই গল্পের চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত বা কাকতালীয়। মিডনাইট স্পেশালের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাঘিনী। এই গল্পটিকে গল্পের রূপে রূপান্তরিত করার জন্য আমরা গল্পের ভাষাটিকে সামান্য সহজ করে নিয়েছি। গল্প পাঠে এবং লেখকের চরিত্রে আকাশ দাস, রূপ দমনের চরিত্রে সুমন, পোস্টার ডিজাইন শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে টিম জেরি, পরিচালনায় এবং পরিকল্পনায় পূজা সর্দার। শুরু হচ্ছে বাঘিনী। আমি একটা বাঘিনী শিকার করেছিলাম। আমি শিকারী, অনেকগুলো বাঘ ভাল্লুক মেরেছি। কিন্তু এই বাঘিনীটাকে মারবার পর তার সম্বন্ধে যে গল্প শুনেছিলাম তা আমার মতন পুরনো শিকারীকেও অবাক করে দিয়েছিল। সাধারণ পাঠকেরা হয়তো গল্পটা বিশ্বাস করবেন না, মনে করবেন আমি এসবের নবসংস্করণ রচনা করছি কিংবা বাঘিনীকে নিয়ে একটু রঙ্গ পরিহাস করার চেষ্টা করছি। কথাটা সত্য, আমরা বাঙালি জাতি বাঘ ভাল্লুক নিয়ে একটু রঙ্গ তামাশা করতে ভালোবাসি। ক্যাতুকুতু দিয়ে বাঘ মারা কিংবা ভাল্লুকের দাড়ি কামড়ে তাকে বধ করার গল্প আমাদের অনাবিল আনন্দ দান করে থাকে। এতে আমি নিন্দার কিছু দেখি না। আমি শুধু বলতে চাই এই কাহিনীটা সে জাতের নয়, এটা আমি বিশ্বাস করতে পারিনি। এবং আমার পাঠক গ্রহণের মধ্যে বাঘ চরিত্র প্রবীণ শিকারী যদি কেউ থেকে থাকেন, তিনিও হয়তো এই কাহিনীটি হেসে উড়িয়ে দিতে পারবেন না। ভারতবর্ষের উত্তর দিকে বঙ্গবিহারের সমতল ভূমি, যেখানে দেবাত্মা হিমালয়ের পদমূল গিয়ে মিশেছে, সেই পাহাড় জঙ্গল ভরা দুর্গম কঠিন ভূভাগ এখনো মানুষের করায়ত্ত হয়নি। এখনো সেখানে হরিণ, সম্বর, চুমড়ি, নীলগাই প্রভৃতি জন্তু এবং তাদের ভক্ষক বাঘ, নেগড়ে, চিতা, হায়না স্বচ্ছন্দে বিচরণ করে বেড়াচ্ছে। পাহাড়ের খাঁজে খাঁজে যেসব উপত্যকা আছে তাতে মানুষ জঙ্গল পরিষ্কার করে গ্রাম রচনা করে বাস করছে বটে, কিন্তু তারা যেন নিতান্তই ভয়ে ভয়ে সংকোচে। শিকারের সন্ধানে একবার ওইদিকে গিয়ে পড়েছিলাম। জনপদ বিরল, উপল কর্কশ তরায়ের সীমানা ধরে স্থানে স্থানে ছোট ছোট সরকারি চৌকি আছে। ওরূপ একটি চৌকিতে উপস্থিত হয়ে শুনলাম নিকটবর্তী একটি গ্রামে এক বাঘিনী বড় উপদ্রব করছে। গ্রামের দুজন মাতব্বর চৌকিতে এসেছিলেন, তাদের মুখে বাঘিনীর কাহিনী শুনলাম। মাতব্বর দুজন জাতিতে পাহাড়ি, পেটে খাটু, চোখে একটু বঙ্কিমতা আছে, মুখে দাড়িগোপের বাহুল্য নেই। আমি শিকারী শুনে তারা আমাকে ধরে বসল। তাদের গ্রামে কয়েক বছর ধরে একটা বাঘিনী দারুণ উপকীর্ণ করছে। কত যে স্ত্রীলোক আর গরুমোষ মেরেছে তার ইয়ত্তা নেই। মাঝে তার সিংহ অভিযান কিছুকালের জন্য বন্ধ ছিল, আবার সম্প্রতি আরম্ভ হয়েছে। ভয়ে গায়ের মেয়েরা ঘরের বাইরে বেরাতে পারে না। বাঘিনীর বিশেষত্ব এই যে সে পুরুষ লোককে বড় একটা আক্রমণ করে না, কিন্তু সুযোগ পেলেই স্ত্রীলোক মারে। ফলে মেয়েদের জঙ্গলে কাঠ সংগ্রহ করা, খেতে কাজ করা প্রভৃতি বন্ধ হয়েছে। এই নিয়ে গ্রামের লোকেরা বারবার সরকারের নিকটে আবেদন করেছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। সরকার 50 টাকার একটি পুরস্কার ঘোষণা করে দিয়ে নিশ্চিন্ত আছেন। এখন আমি যদি বাঘিনীটাকে মেরে এই করাল বিভীষিকার হাত থেকে গ্রামটাকে উদ্ধার করি তবেই রক্ষা, নয়তো গ্রামে আর মানুষ থাকবে না। ঘাটিদার মহাশয়কে প্রশ্ন করায় তিনি অত্যন্ত উৎসাহের সাথে অনুমতি দিলেন। বাঘিনীটার নিদানকাল যে আমার মতন একজন জাঁদরেল শিকারীর জন্য অপেক্ষা করেছিল
এবং 50 টাকার পুরস্কার যে একমাত্র আমারই প্রাপ্য, এই বিষয়ে তিনি নিঃসংশয় দৃঢ় বিশ্বাস জানালেন। তাহার এত উৎসাহর কারণ কিন্তু ঠিক বুঝলাম না। তারও নিজের বন্দুক আছে, তবে তিনি নিজেই বাঘিনীটাকে বধ করেন না কেন? আমার মতন ধুরন্ধর শিকারীর জন্য প্রতীক্ষা করার কি প্রয়োজন ছিল? 50 টাকার পুরস্কার কি তার কাছে এতই তুচ্ছ? যা হোক, পরের দিন অতি প্রাচুর্যে মাতব্বর দুজনের সঙ্গে পদ্মবীজে যাত্রা করলাম। গ্রাম মাত্র 25 মাইল দূরে। শিকারীর পক্ষে 25 মাইল হাঁটা কিছুই নয়। সুতরাং দিকপ্রহরের মধ্যে যে অকুলস্থলে গিয়ে পৌঁছাবো তাতে সন্দেহ নেই। এমনকি ভাগ্য সুসম্পূর্ণ হলে আজ রাত্রেই বাঘিনীকে মেরে কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারি। পথের বিস্তারিত বিবরণ আর দেবো না। দুদিন পর ক্ষত বিক্ষত চরণ ও ভাঙা ঢরঢরে শরীর নিয়ে গ্রামে উপস্থিত হলাম। দূরত্ব 25 মাইল বটে, ঘাটিদার মহাশয় মিথ্যে বলেনি। কাকপক্ষীর পক্ষে এই গ্রামে আসা খুব সহজ, কিন্তু দ্বিপদ মানুষকে এখানে আসতে হলে 3টি উঁচু উঁচু পাহাড়পৃষ্ঠ উত্তরণ করে, কখনো গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে, কদাচিৎ ইঁদুরের গর্তের মতন সংকীর্ণ পথে হামাগুড়ি দিয়ে এখানে আসতে হয়। এ কথা উল্লেখ করতে তিনি হয়তো ভুলে গেছিলেন, এবং কেন যে তিনি 50 টাকার পুরস্কারের সৌভাগ্য নিজে না অর্জন করে উদারভাবে আমাকে অর্পণ করেছিলেন, তা এই পথে অতিক্রম করবার পর অতি বড় জন্ম নিরেট অনুমান করতে বিলম্ব করবে না। গায়ের ব্যথা মরতে পুরো একদিন গেল। গ্রামবাসীরা খুব আদর যত্ন করলেন। গ্রামের প্রান্তে একটি খড়ের ঘর পুরোপুরি আমাকে ছেড়ে দিল এবং দধি দুগ্ধ এত সরবরাহ করল তার দ্বারা একটি কন্যা বিবাহ সহজে নিষ্পরণ হয়। তাছাড়া এরা সজারুর মাংস দিয়ে এমন উৎকৃষ্ট শিক্ষাভাব তৈরি করতে জানে, তার স্বাদ অবহেলা করা যাবে না, এবং এদের চোলাই করা মহুয়ার আরও অবহেলার বস্তু নয়। গ্রামের লোক সংখ্যা ছেলেবুড়ো মিলিয়ে 100 হবে। সকলেই পাহাড়ি। তাছাড়া গৃহপালিত গরুমোষ ছাগল আছে। গায়ের চারপাশে জঙ্গল কেটে চরণভূমি ও গমের ক্ষেত তৈরি করেছে। কাছে পিঠে অন্য গ্রাম নেই। সবচেয়ে নিকটবর্তী গ্রাম 10 মাইল দূরে। এ দেশে 10 মাইল মানে এমনভাবেই পৃথিবীর কোলকলাহল হতে একান্তই নির্বিবাদে দুর্গম গুড়ি সংকটের মাঝখানে এই ক্ষুদ্র মানুষ্য গোষ্ঠী বাস করছে। এদের জীবনে মদান সিংহ ঘটার ঘণ্টা তরঙ্গ নেই, লব্ধ স্থিতির ভূপতির উগ্র অহংকার নেই। কেবল সম্প্রতি একটি বাঘিনী এসে এদের নির্বিঘ্ন নিস্তরঙ্গ জীবনযাত্রাকে সংকটাসংকুল করে তুলেছে। পরের দিন দিকপ্রহরে মিঠে করা রোদ্দুরে খোলা জায়গায় বসে বন্দুক নিয়ে তৈলক্ত করেছিলাম আর গ্রামবাসীদের গল্প শুনছিলাম। তারা অনেকগুলি আমাকে ঘিরে ধরে বসেছিল। কেবল একটি ছোকরা ছেলে অদূরে গাছের ডাল ধরে দাঁড়িয়ে নীরবে আমার মুখের দিকে তাকিয়েছিল। পাহাড়ির বয়স অনুমান করা খুব সহজ নয়, তবু তার বয়স যে 20-21-এর বেশি হবে না তা বোঝা যায়। খবর দেহ, মুখখানি ভাবলেশহীন, কিন্তু কেন জানি না তার নিষ্পলক চোখ দুটি অস্বাভাবিক একগ্রতায় আমার মুখের ওপর স্থির হয়েছিল। গ্রামবাসীদের কথাবার্তায় বাঘিনীর সম্বন্ধে আরো কিছু খবর পাওয়া গেল। বাঘিনীটা অত্যন্ত নির্ভীক। দিনের বেলাতেও গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়। পাহাড়তুলি জলাশয়ের কাছে উঠ পেতে বসে থাকে। মেয়েদের জল আনতে যাওয়া বন্ধ হয়েছে। পুরুষেরাও দলবদ্ধ হয়ে লাঠি কাটারি টাঙ্গি নিয়ে জল ভরতে যায়। মেয়েদের কাজ পুরুষদের করতে হয়। এর জন্য পুরুষেরা অত্যন্ত লজ্জিত। আর একটা আশ্চর্য কথা শুনলাম, বাঘিনীটা এই গ্রামের প্রতি বিশেষভাবে নিজের লক্ষ্যবস্তু করে রেখেছে। অন্য কোনো গ্রামের প্রতি তার কোনো আক্রোশই নেই। আমার মনে কেমন একটা খটকা লাগলো। বাঘের চরিত্রে এরূপ পক্ষপাত দেখা যায় না। প্রথমত, মানুষ বাঘের স্বাভাবিক খাদ্য নয়। নেহাতি দায়ে পড়ে ওরা নরখাদক হয়ে ওঠে। শিকারীরা জানে কোনো কারণে বাঘের দাঁত ভেঙে গেলে
কিংবা পায়ে স্থায়ী জখম হয়ে গতিবেগ স্মিত হলে তারা স্থায়ী ন্যায্য শিকার ধরতে পারে না। তখন বাধ্য হয়েই নরখাদক হয়ে পড়ে। সবল সুস্থ বাঘ কখনো মানুষ খায় না। এই বাঘিনীটা যদি শারীরিক কোনো অক্ষমতার জন্য নরখাদক হয়ে থাকে, তবে সে কেবল স্ত্রীলোক ধরে খায় কেন? তাছাড়াও 20 মাইলের মধ্যে আরো 5খানি গ্রাম আছে, সেগুলো ছেড়ে একান্তভাবে এই গ্রামের উপর তার নজর কেন? গ্রামের অনেকেই বাঘিনীকে চোখে দেখেছে, কিন্তু কেউ তাকে খোঁড়াতে দেখেনি। বাঘিনী দিব্যি হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবতী। কখনো মৃদু মন্থর গতিতে হেলে দুলে হেঁটে যায়, কখনো বিদ্যুতের তরঙ্গের মতো নিমিষে এজোপ থেকে ওঝোপে অদৃশ্য হয়। সুতরাং সে যে বার্ধক্য অথর্ব হয়ে পড়েনি, এ নিঃসন্দেহে বলা যেতে পারে। আমি প্রশ্ন করলাম, এটা বাঘিনী? বাঘ নয়? না বাবু, বাঘ নয়, বাঘিনী। তা তোমরা কি করে বুঝলে? এর কোনো সদুত্তর কেউ দিতে পারল না, কিন্তু কয়েকজন তরুণ বয়স্ক ঘাড় ফিরিয়ে গাছতলায় ছোবড়ার পানে চেয়ে হাসল। আমিও চকিতে চাইলাম। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে তেমনি একাগ্র নিষ্পলক চোখে আমার পানে চেয়ে আছে। সমবয়স্কর হাসির ইঙ্গিত তার কানে পৌঁছেছিল কিনা সন্দেহ। বেলা বাড়লে গ্রামবাসীরা একে একে যে যার কাজে চলে গেল। কেবল ছোবড়া ছেলেটি গাছতলায় পূর্ব দৃষ্টের মতন দাঁড়িয়ে রইল। স্থান একেবারে শূন্য হয়ে গেলে সে ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালো। একটু চুপ করে থাকার পর কুণ্ঠিত কণ্ঠে বলল, সাহেব, বাঘিনীকে মেরে ফেলবার প্রয়োজন আছে কি? তাকে কোনো উপায় তাড়িয়ে দেওয়া যায় না? আমি বিনীতভাবে বললাম, তাড়িয়ে দিলে আবার আসবে। আমি তো চিরকাল এখানে থেকে বাঘ তাড়াতে পারবো না। সে আর কিছু বলল না। খানিকক্ষণ অপতিতভাবে দাঁড়িয়ে থেকে সে আস্তে আস্তে চলে গেল। এই পর্যন্ত যা লিখলাম, দেখছি 12 হাত কুকুর তাড়াতে 13 হাত ঢেরা পেটার মতো। বাঘমারা গৌরচন্দ্রিকায় মাত্র। পাঠক নিশ্চয়ই অধৈর্য হয়ে পড়েছেন, ভাবছেন বাঘিনী কই। আমার দুর্ভাগ্য, আমি লেখক নই, শিকারী মাত্র। বাঘ শিকারের উদ্যোগ আয়োজনই দীর্ঘ। আসল হত্যাকাণ্ড অতি অল্প সময় ঘটিত হয়। তাই বোধহয় আমার কাহিনীতেও উদ্যোগ পর্বটা লম্বা হয়ে পড়েছে। কিন্তু আর নয়, এইবার চটপট বাঘিনীকে সংহার করা প্রয়োজন। মজার কথা এই যে, বাঘিনী সংহার করতে আমায় বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। গ্রাম হতে 8 মাইল দূরে নিম্নভূমিতে গ্রামের জলাশয়। প্রথমে সেটাকে তদারক করতে গেলাম। দেখলাম জলের ধারে বড় বড় থাবার দাগ রয়েছে। বাঘিনী নিশ্চয়ই জল খেতে আসে, সুতরাং তার খোঁজে ঘোরাঘুরি করে বেড়াবার প্রয়োজন নেই। এখানেই তাকে পাওয়া যাবে। জলাশয়টি বেশি বড় নয়। দুপাশের পাহাড়ের ঝরা জল এখানে সঞ্চিত হয়ে একটি কুণ্ড রচনা করেছে। জলাশয়ের একদিকের পাহাড়টা প্রায় খাড়া উপরের দিকে উঠে গেছে। আমার ভারী সুবিধা হলো, মাচা বাঁধার প্রয়োজন হলো না। সন্ধ্যের পর ওই পাহাড়ের গায়ে 50 হাত উঁচুতে একটা কুলুঙ্গির মতন স্থানে উঠে পাহারা আরম্ভ করলাম। এখানে বাঘিনী কোনো রকমের আক্রমণ আমার নাগাল পাবে না, অথচ বাঘিনী জল খেতে আসলে তাকে সম্মুখে দেখতে পাব। আকাশে পুণ্যকীর্ত চাঁদ ছিল, সুতরাং শেষ রাত্রি পর্যন্ত আলো পাওয়া যাবে। শেষ রাত্রি পর্যন্ত প্রতীক্ষা করতে হলো না। 10টার মধ্যেই বাঘিনী এসে উপস্থিত হলো। আমি জীবনে 8টা বাঘ মেরেছি, কিন্তু এখনো অতর্কিতে বাঘ সম্মুখে এসে উপস্থিত হলে বুকের মধ্যে একটা স্পন্দন উঠে যায়। দেখলাম জলাশয়ের পাশে একটা কাঁটাঝাড় নড়ে উঠল। তারপরেই বাঘিনী একটা মৃদু গর্জন তুলে বাইরে আসলো। তার হলুদ বর্ণের মসৃণ অঙ্গে চাঁদের আলো পড়ে পিছলে যাচ্ছে। গতিতে কি অপূর্ব নির্ভীক সাবলীলতা! সুস্থ সবল বনের বাঘের মতন এমন উগ্র ভয়ানক লাবণ্য আর কোনো জন্তুতে নেই। বাঘিনী ডাইনে বায়ে ভ্রুক্ষেপ করল না। শটান জলাশয়ের কিনারা এসে চকচক করে জলপান করতে লাগলো। চাঁদ মস্ত গগনে উঠেছে, দেখবার কোনো অসুবিধাই নেই। প্রায় দিনের মতন আলো।
আমি নিস্তব্ধে বন্দুক তুললাম। টোটা ভরাই ছিল। লক্ষ্য স্থির করে সন্তর্পণে সেফটি ক্যাশ টিপলাম। খুট করে শব্দ হলো, তেমনি বাঘিনী মুখ তুলে চাইল। আমিও সঙ্গে সঙ্গে ঘোড়া টিপলাম। বাঘিনী তীব্র একটা চিৎকার করে শূন্যে লাফিয়ে উঠল, তারপর মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। মিনিট খানিক পর তার ছটফটানি শান্ত হলো। আমি আরো 10 মিনিট বন্দুক বাগিয়ে কুলুঙ্গির মধ্যেই বসে রইলাম, কিন্তু বাঘিনী আর নড়ল না। তখন ধীরে ধীরে নেমে এসে গ্রামে ফিরলাম। গ্রামের লোকেরা কান পেতেই ছিল। নিস্তব্ধ নৈশ বাতাসে বন্দুকের আওয়াজও শুনেছিল, কিন্তু ফলাফলের সম্বন্ধে পাকা খবর না পাওয়া পর্যন্ত গ্রামের বাইরে আসতে কেউ সাহস করছিল না। এখন খবর পেয়েই তারা মহানন্দে নৃত্য শুরু করে দিল। একদল যুবক তখনই বাঘিনীর মৃতদেহ আনতে ছুটল। গ্রামের মেয়েরা, যারা এতকাল নিজের নিজের ঘরের চৌকাঠে পা দিতে সাহস করত না, তারা দলে দলে বাইরে এসে কল কোলাহল করতে শুরু করে দিল। যুবকেরা বাঘিনীটার মৃতদেহ পাশে ঝুলিয়ে যখন নিয়ে আসলো, তখন আমার কুটির সম্মুখে প্রকাণ্ড ধ্বনি জ্বলছে। গ্রামের লোকেরা পর্বত সমান কাঠ জড়ো করে তাতে আগুন দিচ্ছে। বাঘিনীর দেহটা আগুনের পাশে শুইয়ে দিল। সকলে সেটাকে ঘিরে ধরল। জীবন্ত অবস্থায় যে জন্তু গ্রামের ত্রাস হয়ে উঠেছিল, তার মৃতদেহটাকে কেউ সম্ভ্রম দেখালো না। তৎপর প্রায় সারা রাত্রি ধরে উৎসব চলল। খরা খরা মহুয়া নিঃশেষ হয়ে অতি দ্রুত সজীব আধারে স্থানান্তরিত হয়ে পাহাড়িদের নিত্য অনুরাগ অতিমাত্রায় বাড়িয়ে তুলল। গ্রামবাসীদের অপরিযপ্ত চিত্রযাত্রায় শুল্য মাংস এবং মহুয়ার রস সেবন করে আমি আগুনের পাশেই কম্বল বিছিয়ে শুয়ে পড়েছিলাম। উৎসবকারীদের ঢোল খঞ্জনি শব্দের মধ্যেও ক্রমশ একটু তন্দ্রাবেশ লেগেছিল। সত্যি বলতে কি, আগুনের উত্তাপের প্রভাবে, সাত্ত্বিকতার নিশ্চিন্ত তৃপ্তিতে এবং উদ্রাস খাদ্য পানীয়ের স্বল্প প্রভাবে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এক সময় চটকা ভেঙে দেখি উৎসবকারীরা কখন চলে গিয়েছে। ধুনির আগুন জলজল করে প্রকাণ্ড একটা অঙ্গর গোলকে পরিণত হয়েছে। হাত ঘড়িতে দেখলাম রাত 3টে। আগুন হওয়া সত্ত্বেও শেষ রাত্রের ঠান্ডায় একটু শীত করছিল। ঘরের ভেতর গিয়ে শোবো কিনা মনে মনে একটু গবেষণা করছি, চোখ পড়ল বাঘিনীটার উপর। দেখি একটা মানুষ বাঘিনীটার মাথা কোলে নিয়ে বসে আছে এবং অত্যন্ত স্নেহভরে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ভালো করে চোখের জড়তা দূর করে দেখলাম সেই ছোকরা, তার মুখ আর ভাবলেশীন নয়। চোখ দিয়ে নিঃশব্দে অশ্রুধারা বলছে। প্রিয়জনের বিয়োগে নিঃসংশয় বেদনায় তার মুখ অলঙ্কিত হয়েছে। এই দৃশ্যটাকে একটা উৎকট হাস্যরসের স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারতাম, যদি এই ছোকরাটার সাথে দিকপোহরের আলাপের কথা না মনে থাকতো। আমি গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। এর পিছনে একটা গল্প আছে, সন্দেহ নেই। আমি জেগে আছি দেখে সে বাঘিনীর মাথাটা নাবিয়ে রেখে আমার কাছে এসে বসল। নিজের অশ্রুচিহ্নিত শোক লোকাবার কোনো চেষ্টাই করল না। ভাঙা স্বরে বলল, ওর সাথে আমার বড় ভালোবাসা ছিল। আমি বললাম, গল্পটা গোড়া থেকে বলো। তৎপর সে যে কাহিনী বলল তা বাংলা ভাষায় রূপান্তরিত করে লিখছি। তার নাম রূপমদন, সম্ভবত রূপমদনের অপবংশ। 5 বছর আগে যখন রূপমদনের 16 বছর বয়স ছিল, তখন সে কাঠারি নিয়ে বনে কাঠ কাটতে যেত। এই বয়সের ছেলেরা বনের গাছে উঠে শুকনো শুকনো ডাল কেটে মাটিতে ফেলে আসত। সেই ডালগুলো শুকালে গ্রামের মেয়েরা গিয়ে তা তুলে আনত। এই হচ্ছে এদের কাঠ আরোহণের রীতি। ছেলেরা দল বেঁধে কাঠ কাটতে যেত। তারপর এ গাছ ও গাছ করতে করতে
চারিদিকে ছড়িয়ে পড়ত। কখনো বা কাটকাটা শেষ হলে তারা একত্র হয়ে বনের মধ্যে লুকোচুরি খেলত। তারপর সবাই মিলে যে যার ঘরে চলে আসত। একটা মানুষকেও বাঘ সম্প্রতি তাদের গ্রামে উৎপাত করছে এটা তারা জানে, কিন্তু ও বয়সের ছেলেরা ডান পিটে স্বভাবের হয়। বাঘের ভয় তাদের কোনো কালেই ছিল না। শিশুকাল থেকেই তারা বনের বাঘ দেখেছে। বাঘ কখনো তাদের অনিষ্ট করেনি। বাঘ দেখলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলেই বাঘ আর কিছু করে না, ধীরে ধীরে নিজের গন্তব্যস্থানে চলে যায়। এটাই হচ্ছে তাদের শিক্ষা। একদিন লুকাচুরি খেলতে খেলতে রূপমদন ভারী সুন্দর লুকাবার জায়গা খুঁজে পেয়েছিল। কতগুলো বড় পাথরের চাই এক জায়গায় ঢাই করে রাখা আছে। তাদের ফাঁকে গুড়ি মেরে ঢোকা যায়। ভেতরে ছোট্ট একটা কুঠুরির মতন স্থান। উপরে কয়েকটি ফোকর আছে, কিন্তু তাদের চারপাশে কাঁটাঝাড় এত ঘনভাবে জন্মেছিল যে আকাশ দেখা যায় না। এখানে সবুজ আলোয় ভরা নির্ভীত আশ্রয়টিতে রূপমদন লুকিয়েছিল। সেদিন তার খেলার সঙ্গীরা তাকে আর খুঁজে পায়নি। অনেকক্ষণ কুঠুরিতে একা বসে রূপমদন শেষটায় ঘুমিয়ে পড়েছিল। তার সঙ্গীরা তাকে খুঁজে না পেয়ে কখন চলে গিয়েছে সে জানতেও পারেনি। যখন তার ঘুম ভাঙল তখন প্রায় সন্ধে হয়। ঘুম ভাঙলে তার মুখের ওপর ছাজানো একটা নিঃশ্বাসের স্পর্শ, এবং সঙ্গে সঙ্গে কানের কাছে মৃদু গম্ভীর গুড়গুড় শব্দ। রূপমদন পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। চোখ মিলে দেখল তার সামনে প্রকাণ্ড একটা বাঘের মাথা। সে হতবাক হয়ে চেয়েই রইল। বাঘিনী ঠিক তার পাশে এসে বসেছে এবং হিংস্র প্রখর দৃষ্টিতে তাকেই নিরীক্ষণ করছে। তার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বাইরে বেরাচ্ছে। বাঘের এতটা ঘনিষ্ঠ সান্নিধ্য রূপমদন আর কখনো লাভ করেনি। সে অসাড় হয়ে পড়ে রইল। তার শরীরের স্নায়ু পেশিগুলো এমন পরিপূর্ণভাবে শিথিল হয়ে গেল, তার মনে হলো সে আর কোনো কালেই হাত পা নাড়তে পারবে না। শুধু তার পেটের ভেতর কেবল ক্ষীণভাবে গুড়গুড় শব্দ করতে লাগল। কতক্ষণ তা বলা যাবে না, হয়তো মিনিট 2, কিন্তু রূপদমনের মনে হলো কতকাল সে এভাবেই পড়ে আছে। তারপর ক্রমেই তার শরীরের সার ফিরে আসে। নিজের অজ্ঞাত সারাই বোধ হয় রূপমদন একটু নড়েছিল। বিদ্যুতের বেগে বাঘিনী থাবা তোলে। সেই থাবার একটি থাবা খেলেই রূপমদনের মাথাটি বোধ হয় পচা ডিমের মতন ফেটে যেত। কিন্তু থাবা শূন্যেই উদ্যত রইল, পড়ল না। রূপমদনও সম্মোহিতের মতন থাবার পানেই তাকিয়ে রইল। থাবার কবজির কাছে পুজরক্ত মাখানো রয়েছে। রূপমদন লক্ষ্য করল পুজরক্তর ভেতরে কয়েকটি বড় বড় শালের মতন কাঁটা এপুর ওপর বিঁধে আছে। দেখতে দেখতে রূপমদনের ভয় কেটে গেল। সে বুঝতে পারল কেন বাঘিনী থাবা মেরে তার মাথা চূর্ণ করে দেয়নি। নিজের বেদনার ভয় তাকে নিরস্ত করেছে। কারো গায়ে কাঁটা বিঁধে থাকলে তার টেনে বের করাবার প্রবৃত্তি মানুষের স্বাভাবিক। মনস্তত্ত্ববিদরা একথা জানে কিনা বলতে পারবো না, কিন্তু আমার শিকারী জীবনে আমি এটা অনেকবার লক্ষ্য করেছি। কারুর শরীরে কাঁটা বিঁধে আছে দেখলে হাত মিশমিশ করতে থাকে। সেটা টেনে বাইরে বের করা না পর্যন্ত প্রাণে শান্তি থাকে না। রূপদমন আস্তে আস্তে বাঘিনীর থাবার দিকে হাত বাড়ালো। বাঘিনী তাকে তীক্ষ্ণভাবে নিরীক্ষণ করছিল। এবার তার নড়াচড়ায় বিশেষ আপত্তি করল না, কেবল তার গলায় গুড়গুড় শব্দটা আরেকটু গাঢ় হল এবং মুখখানা বাধিত হয়ে ভয়ঙ্কর দাঁতগুলোকে কট করে দিল। কিন্তু ক্ষতস্থানে হাত পড়তেই বাঘিনীর কণ্ঠ থেকে এমন একটা রুদ্র গর্জন বেরালো যে মনে হলো বাঘিনী এক্ষুনি রূপদমনকে শতখণ্ডে ছিঁড়ে ফেলল। কিন্তু আশ্চর্য, বাঘিনী তাকে ছিঁড়ে ফেলল না। যে থাবাটা চকিতের জন্য সরিয়ে নিয়েছিল সেটা আবার পূর্বত্ব তুলে ধরল।
বাঘিনী মনে মনে কি বুঝেছিল বাঘিনীই জানে, কিন্তু আমি এই প্রহ্লাদ মার্কা ছেলের দুঃসাহস ও পরমায়ুর কথা শুনে স্তম্ভিত হয়ে রইলাম। বাঘিনীর গাঁক শব্দে রূপদমন হাত টেনে নিয়েছিল। কিছুক্ষণ পর আবার রূপদমন সন্তর্পণে হাত বাড়ালো। প্রথম কাঁটাটা বার করবার যন্ত্রণায় বাঘিনী সঙ্গম হারিয়ে রূপদমনের মুখে এক ঝটকায় কামড়াতে গেল, কিন্তু শেষ মুহূর্তে কামড়ানোর বদলে তার গলায় জিভ দিয়ে চেটে দিল। করকরে উল্কার মতন জিভের ঘষাতে রূপদমনের গলা জ্বালা করে উঠল, কিন্তু পাহাড়ি বালক টু শব্দ করল না। তৎপর বাঘিনী যেন নিজের সহযাত্র প্রভৃতিকে দমন করে রাখবার জন্য রূপদমনের সর্বাঙ্গ চাটতে আরম্ভ করল। সেই অবসরে রূপদমনও কাঁটাগুলিকে একে একে বের করে ফেলল। কাঁটাগুলি সাধারণ কাঁটা নয়, সজারুর কাঁটা বোধ হয়। বাঘিনী বোধ হয় কোনো সময় থাবা দিয়ে সজারু বধ করতে গিয়েছিল। এটাই সেই অবিমর্শকারিতার ফল। কাঁটাগুলো সব বার করা হয়ে গেলে বাঘিনী খোঁড়াতে খোঁড়াতে একটু সরে গিয়ে গলার মধ্যে গুড়গুড় শব্দ করতে করতে ক্ষতস্থানটা চাটতে লাগলো। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। কোটরে আর বড় কিছু দেখা যাচ্ছে না, কেবল বাঘিনীর চোখ দুটো চলতে আরম্ভ করেছে। রূপদমন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে কোটর থেকে বেরাতে লাগলো। বাঘিনী চোখ ঘুরিয়ে দেখল, কিন্তু বাধা দিল না। বাইরে এসে রূপদমন এক দৌড়ে গ্রামের দিকে রওনা হলো। ছুটতে ছুটতে এক সময় সে পিছু ফিরে দেখল বাঘিনী কোটরের মুখে এসে দাঁড়িয়েছে এবং গলা উঁচু করে তার পানে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে আবার খোঁড়াতে খোঁড়াতে রন্ধ্রের মধ্যে প্রবেশ করল। রূপদমন বুঝল এই কোটরই বাঘিনীর বাসস্থান। লুকাচুরি খেলতে গিয়ে সে বাঘের ঘরে ঢুকেছিল। সে রাতে রূপদমনের ত্রাস দিয়ে জ্বর আসলো। জ্বর ৩-৪ দিন রইল। তারপর সে আস্তে আস্তে আবার সেরে উঠল। দিন 10 পর রূপদমন আবার কাট কাটতে গেল। সঙ্গীদের বাঘিনীর কথা বলেছিল, কেউ বিশ্বাস করেছিল, কেউ করেনি। কিন্তু বনের ওই দিকটাতে আর না যাওয়াই ভালো, এ বিষয়ে সকলেই একমত। রূপদমন প্রথম দিন সকলের সাথেই রইল, ওদিকে গেল না। দ্বিতীয় দিন বনের ওই দিকটা তাকে একান্তভাবে টানতে লাগলো। সে সঙ্গীদের এড়িয়ে ওই দিকে চলল। আগুন নিয়ে খেলা করার প্রভৃতি মানুষের চিরন্তন। যে বিপদের সাথে উত্তেজনা জড়িয়ে আছে তার লোভ সে ছাড়তে পারল না। গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে কিন্তু তার গতি আপনি স্মিত হয়ে পড়ল। পার চলে না। তার অবস্থা অনেকটা নবীন অভিসারিকার মতো। আর অগ্রসর হবে না ফিরে যাবে তাই মনের মধ্যে তোলপাড় করছিল। এমন সময় পাশের একটা ঝোপের মধ্যে সরসর শব্দ শুনে চমকে সেদিকে ফিরে দেখল কিছু করবার প্রয়োজন নেই, বাঘিনী নিজেই আসছে। বাঘিনী আর ঘোরাচ্ছে না, স্বচ্ছন্দ সাবলীল শার্দুল বিকৃত ভঙ্গিতে তার দিকেই আসছে। রূপদমন কাঠের পুতুলের মতন নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। বাঘিনী ঠিক তার সম্মুখে এসে লম্বা হয়ে বসল। চারুচক্ষুর নিষ্ফলক বিনিময় অনেকক্ষণ ধরে চলল। বাঘিনীর লেজের ডগাটা একটু একটু নড়ছে, গলার মধ্যে গুড়গুড় শব্দ হচ্ছে। বাঘিনী এখনো রূপমদনের সম্বন্ধে সম্পূর্ণ নিঃসংশয় হতে পারেনি। রূপমদন আর পারল না। হঠাৎ কেঁদে ফেলে ধপ করে বসে পড়ল। বাঘিনী জিভ বের করে সাদরে তার নিজের নাকখানা একটু চাটল, তারপর থাবাতা চিৎ করে তার কোলের উপর রাখল। রূপমদন দেখল তার থাবার ঘা শুকিয়ে গিয়েছে, কবজির চামড়ার উপর কয়েকটি দাগ মাত্র আছে। এরূপ বাঘিনীর সাথে রূপমদনের বন্ধুত্ব স্থাপিত হলো। একে বন্ধুত্ব বলবো কিংবা অন্য কিছু বলবো তা বুঝতে পারছি না।
যাই হোক, রূপমদনের মুখের কথা খানিকটা তুলে দিচ্ছি। সাহেব, মানুষে মানুষে ভালোবাসা হয়, কিন্তু বাঘের মতন অমন ভালোবাসতে কেউ পারে না। কুকুরের সঙ্গে মানুষের ভালোবাসা হয়, সে অন্যরকম। সেখানে মানুষ প্রভু, কুকুর তার অধীন। এখানে কিন্তু তা নয়। মানুষ আর বাঘ সমান সমান, কেউ কারো চেয়ে খাটো নয়। 3 বছর আমি বাঘিনীর সঙ্গে কাটিয়েছি। আমি জানি এই 3 বছরের মধ্যে এমন খুব অল্প দিনই গিয়েছে যেদিন আমাদের দেখা হয়নি। আপনি শিকারী, অনেক বাঘ মেরেছেন, কিন্তু বাঘের সত্যিকার পরিচয় আপনি জানেন না। এমন স্নেহশীল উচ্চমানের জন্তু আর নেই পৃথিবীতে। যদি ভদ্রলোক থাকতো তো সে বাঘ। আমরা দুজন দুজনকে কি করে এত ভালোবেসে ফেললুম আর জানি না। বাবু, একদিন না দেখা হলে আমাদের মন মানত না। আমার সঙ্গে দেখা হবার পর থেকে সে গ্রামের গরু মোষ ছাগলের ওপর থেকে উৎপাত করা ছেড়ে দিয়েছিল। গ্রামের দিকে আর যেত না। বনের সম্ভর পাহাড়ি ছাগল মেরে খেত। কিন্তু কোনো কারণে যদি আমি একদিন বনে না যেতে পারতাম, তাহলে রাত্রে বাঘিনী গ্রামে আসতো। গ্রামের চারদিকে ঘুরে বেড়াতো আর ডাকতো। আমি ঠিক বুঝতে পারতাম আমাকে ডাকছে। জানেন বাবু, একবার কয়েকদিনের জন্য অসুখে পড়েছিলাম। সে রোজ রাত্রে এসে আমায় ডাকতো। গায়ের লোকেরা আগুন জেলে ঢাক ঢোল বাজিয়ে তাকে তাড়াতে পারত না। অসুখের পর প্রথম যেদিন বনে গেলুম, সেদিন তার কি আনন্দ! আমার গা চেটে চেটে গায়ের ছাল তুলে দিল। আপনারা মনে করেন বাঘ হয়তো হাসতে জানে না। সেটা আপনাদের ভুল। বাঘ হাসতে জানে, শুধু হাসতেই জানে না, ঠাট্টা করতে জানে। ঠাট্টা করলে বোঝে। আমার সঙ্গে ওর একটা ঠাট্টা ছিল। আমায় ভয় দেখালো। হঠাৎ গর্জন ছেড়ে প্রকাণ্ড একটা হাঁ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ত। কিন্তু কি আশ্চর্য, ওর একটা নখের আঁচড় কখনো আমার গায়ে লাগেনি। প্রথম প্রথম আমার ভয় করত। তখন বাঘিনী আমায় ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসত। মিটমিট করে আমার পানে চেয়ে হাসত। দুপুরবেলায় আমি বাঘিনীর গুহায় যেতাম। যেদিন সে থাকতো সেদিন দুজনে মিলে খেলা করতাম। কি খেলা! কত রকমের খেলা! লাফালাফি, হুড়াহুড়ি, লুকাচুরি। বাঘেরা লুকাচুরি খেলতে জানে। যেদিন সে থাকতো না সেদিন আমি গুহায় শুয়ে ঘুমাতাম। বাঘিনী এসে আমার পাশে শুতো, বুকের ওপরে থাবা তুলে দিয়ে ঘুমাতো। এমনভাবেই কতদিন যে ঘুমিয়েছি তার ঠিক নেই। আমি একদিন ওর জন্য একধলা ক্ষীরের মণ্ড নিয়ে গেলাম। খেয়ে ভারী খুশি। তার পরের দিন আমার জন্য প্রকাণ্ড একটা পাহাড়ি ছাগল মেরে এনে হাজির। আমি প্রথমটা বুঝতে পারলাম না ওটা যে আমার জন্য এনেছে, কিন্তু সে কিছুতেই ছাড়ল না। কাঁধে তুলে ছাগলটা গায়ে নিয়ে গেল। গা শুদ্ধ লোক ভোজ খেল। এভাবেই 3 বছর কাটিয়েছি। আরো যে কত বছর কাটতো বলা যায় না, যদি আর একটা ঘটনা না ঘটে বাঘিনীর এই চরিত্রটা প্রকাট করে দিত। রূপমদনের বয়স যখন 19 বছর, তখন তার বিবাহ সম্বন্ধ হলো। রূপমদনের বাপ-মা ছিল। এই কাহিনীতে তাদের কোনো অংশ নেই বলে তাদের কথা আগে উল্লেখ করতে পারিনি। বিবাহ হবে 10 মাইল দূরের একটি গ্রামে। বিবাহ সম্বন্ধে রূপমদনের কিরূপ মনের ভাব ছিল তা আমার জানা নেই। এই বয়সের ছেলেদের সকলেরই বিয়ে হয়। বাপ-মা সম্বন্ধ স্থির করে বিবাহ দেয়। ছেলে বিবাহ করে। রূপমদনের বিবাহ তেমনি একটি পারিবারিক ঘটনা মাত্র।
যথাসময় বরের বেশ পরে কাশি বাঁশি ও ঢোল বাদম্বর করে গুটিবারও বরযাত্রী সহযোগী রূপমদন বিয়ে করতে গেল। মেয়ের গ্রাম 10 মাইল দূরে হলে কি হবে, যেতে আসতে প্রায় 3 দিন লাগে। হেঁটেই বিবাহ করতে যেতে হবে, যানবাহনের ব্যবস্থা নেই বলাই বাহুল্য। এখানে একটি বিশেষ উল্লেখ করার প্রয়োজন, যে কদিন রূপমদন বিবাহর উপলক্ষে গ্রামের বাইরে ছিল, সে কদিন রাত্রে বাঘিনী গ্রামে খোঁজ নিতে আসেনি বা ডাকাডাকি করেনি। এতে এটা অনুমান করা যায় রূপমদনের যাত্রাকাল বাঘিনী জানতে পেরেছিল যে সে বিবাহ করতে যাচ্ছে। হয়তো বনের মধ্যে তাকে বাজনা এবং সাঙ্গপাঙ্গ নিয়ে যেতে দেখেছিল এবং অলক্ষিতেই বরযাত্রী দলের পিছু নিয়েছিল। বাঘিনী রূপমদনকে অনুসরণ করে ও গ্রামেও গিয়েছিল এবং ফেরবার পথে সবধূ রূপমদনকে লক্ষ্য করতে করতে এসেছিল। এটা অনুমান হলে কি হবে, পরবর্তী ঘটনা তার সমর্থনেই পাওয়া যায়। চতুর্থ দিন অপরাহ্নে রূপমদন নববধূ নিয়ে বাড়ি ফিরবে। গ্রামে পৌঁছাতে আর পায়াটক রাস্তা বাকি আছে। বাদম্বরেরা মৃদু মৃদু বাজনা বাজাতে আরম্ভ করেছে। এমন সময় বিকট গর্জন ছেড়ে বাঘিনী কোথা থেকে ছুটে এসে বরযাত্রী দলে 10 গজের মুখে থাবা পেতে বসল। রূপমদন দেখল বাঘিনীর হলুদ বর্ণের দেহখানা আগুনের উল্কার মতন জ্বলছে, তার সর্বাঙ্গ দিয়ে বিদ্যুতের শিখা প্রবাহিত হচ্ছে। বাঘিনীর এত ভয়ঙ্কর চেহারা সে আগে কখনো দেখেনি। তার উল্কার মতন চোখ দুটো একবার রূপমদন একবার তার নববধূর ওপর তড়িৎ বেগে যাতায়াত করল। সে আবার গর্জন ছাড়ল। মনে হলো ক্রোধে হিংসায় সে এক্ষুনি ফেটে পড়বে। তার আকস্মিক আবির্ভাবে সবাই চিত্রপটের মতন দাঁড়িয়ে পড়েছিল। বাদম্বরেরাও নীরব হয়েছিল, কিন্তু কেউ ভয় পেয়ে এদিক ওদিক পালাবার চেষ্টা করেনি। এ সময় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকায় যে অপেক্ষাকৃত নিরাপদ তা এরা জানত। রূপমদন সম্মুখেই ছিল। তার একবার ইচ্ছা হলো দল ছেড়ে বাঘিনীর কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু বাঘিনীর মূর্তি দেখে তার ভয় হলো। সে বুঝল আজ বাঘিনী তাকে হাতের কাছে পেলে মেরেই ফেলবে। তার সমস্ত ভালোবাসা মারাত্মক হিংসায় পরিণত হয়েছে। রূপমদন পা বাড়াতে সাহস করল না। পা না বাড়াবার আর একটা কারণ ছিল, নববধূ ভয় পেয়ে তাকে সবলে জড়িয়ে ধরেছিল। বাঘিনী সেদিন বোধহয় তাকে ছাড়ত না, দলের মধ্যে থেকে তার ঘাড় ধরে টেনে নিয়ে যেত। কিন্তু সে সময় বাধা পড়ল। গায়ের লোকেরা বাজনার আবার শুনতে পেয়েছিল। তারা দল বেঁধে হাল্লা করতে করতে নববধূকে এগিয়ে নিয়ে যেতে এসেছিল। বাঘিনী পেছন দিক থেকে মানুষের কলরব শুনতে পেল, ঘাড় ফিরিয়ে দেখল। সুযোগ বুঝে বরযাত্রী দলের বাদম্বরেরাও বাজনা বাজাতে আরম্ভ করে দিল। বাঘিনী আর পারল না। ব্যর্থ আক্রোশে দুবার লেজটাকে মাটিতে আছড়াল এবং গজরাতে গজরাতে পাশের জঙ্গলে ঢুকে পড়ল। যাবার আগে নবদম্পতির প্রতি যে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গেল তার সরলত্ব বুঝতে রূপমদনের কষ্ট হল না। পরের দিন বাঘিনী বনে কাঠ আরোহণকারী একটি স্ত্রীলোক মারল। তৃতীয় দিন আরেকটি। এভাবেই আরম্ভ হল বাঘিনীর প্রতিহিংসা, যেন এ গ্রামের সমস্ত নারী জাতির ওপর সংক্রমিত হল। মেয়েদের ঘরের বাইরে বেরানো বন্ধ হল। এভাবেই 1.5 বছর কেটেছে। রূপমদনের স্ত্রীকে মারবার চেষ্টায় হয়তো বাঘিনীর সম্মুখে যে স্ত্রীলোক পড়েছে তাকেই বধ করেছে, কিন্তু তার ঈর্ষা বিতাস্য জিজ্ঞাসা তৃপ্ত হয়নি। রূপমদনের বিশ্বাস বাঘিনী যদি বেঁচে থাকত তাহলে শেষ পর্যন্ত তার স্ত্রীকে না মেরে সে ছাড়ত না। পরের দিন দিকপ্রহরে ফিরে চললাম। প্রথম পাহাড়ের ডগায় উঠে পিছু ফিরে তাকালাম।
নিম্ন উপত্যকার প্রান্তরে স্থির ক্ষুদ্র গ্রামটি যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে নিশ্চিন্ত অলস্যে মাধ্য নিধন রোদ্দুর উপভোগ করছে। তাদের আর ভয় নেই। এখন গ্রামের মেয়েরা নির্ভয়ে বনে কাঠ কাটতে যাবে, জলাশয়ে জল আনতে যাবে। গ্রামের সহজ বৈচিত্র্যহীন জীবনযাত্রা আবার আরম্ভ হবে। রূপমদনের বোধ হয় প্রথমবার স্বামীর মুখের পানে চেয়ে মন খুলে হাসবে। কিন্তু রূপমদনের মনের কাঁটা দূর হবে কি? শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘিনী। গল্প পাঠে এবং লেখকের চরিত্রে আকাশ দাস, রূপ দমনের চরিত্রে সুমন, পোস্টার ডিজাইন শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে টিম জেরি, পরিচালনায় এবং পরিকল্পনায় পূজা সর্দার। এবারের মতন গল্প এখানেই শেষ হলো। আসছি আগামী সপ্তাহে, আসতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Don't forget the bell icon.